আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। সিলেটের চামেলিবাগে টিলা ধসে নারী ও শিশু সহ একই পরিবারের ৩ জনের মৃত্যু, সেনাবাহিনীর তৎপরতায় ৪ জনকে জীবিত উদ্ধার। টি-20 বিশ্বকাপে লঙ্কা বধের পর রাতে বাংলাদেশের সাউথ আফ্রিকা চ্যালেঞ্জ, সুপার 8 নিশ্চিতে জয়ের দিকেই চোখ টাইগারদের। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭২ সদস্যের মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন হেভিওয়েট সহ বেশ কয়েকজন, নতুন মুখ ৯ জন। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সিলেট নগরীতে টিলা ধসে মাটি চাপা পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের ৩ জন হয়েছে। অপর ৪ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সকাল ৭টায় সিলেট নগরীর মেজর টিলা চামেলিবাগ এলাকায় এই ঘটনা ঘটে। উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে মাহফুজুল হাসানের রিপোর্ট। সিলেট মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের মেজর টিলার চামেলিবাগ আবাসিক এলাকায় টিলার পাদদেশে বসবাস করে বেশ কয়েকটি পরিবার। বৃষ্টির কারণে টিলার মাটি ধসে একটি আধা পাকা ঘরের উপরে পড়ে। এ সময় ঘরের নিচে আটকা পড়েন ৭ জন। এর মধ্যে ৪ জনকে উদ্ধার করা হলেও মাটির নিচে আটকা পড়ে ৩ জন মারা যান। উদ্ধার অভিযানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এক ফ্যামিলি প্রায় ৬ জন মানুষ রুমের ভিতরে আসছে। রুমের ভিতরে মাঝে ৩ জনকে মানে উদ্ধার করা হয়েছে, আর বাকি ৩ জন আবতরি মাটির নিচে রয়েছে। সিলেসিলে করার কারণে আমরা সব গেছি বাইরে, আশেপাশে যা আছেন সব গেছেন, যাওয়ার পরে তান্ডে উদ্ধার করে আনা হয়েছে। আর বাদ বাকি তারা আর কিছু মানুষ বাইরে হয়ে গেছে। আর এখনো তারা ৩ জন ফ্যামিলি রয়েছে, একটা ফ্যামিলির 3 জন রয়েছে। বাদেও খালি লোক আসতে সারা দোষী আইছে গরুর ভিতরে, তাই আব্বু আসলা তোলে, আমার ফুরি আসলো তোলে, কারণ ফুরি বাস আমি গিয়া মানে ফুরি আসলো। বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেই ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান। বারবার নির্দেশনা দেওয়ার পরও কেন টিলা কাটা বন্ধ করা যাচ্ছে না এ প্রশ্ন রাখেন তিনি। দায়িত্ব নেওয়ার পর যে পাহাড় কাটবেন না, পাহাড়ের তোলা কাটবেন না, এটা কিন্তু কেউ শুনছে না। এই কারণগুলোতেই কিন্তু এই যে গড় বানানো, এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে ফায়ার সার্ভিস ইজ ভেরি তারা অ্যাক্টিভ, তারা কাজ করছেন এবং সিটি কর্পোরেশনের আমাদের ৩০ জন কর্মী এখানে কাজ করছে। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে, কিন্তু ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মাহফুজুল হাসান, চ্যানেল আই। এবারে নিউ ইয়র্কের টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট। টি-20 বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয়ে উজ্জীবিত বাংলাদেশ শিবির চাইছে টপ অর্ডার ব্যাটিংয়ের ছন্দে ফিরতে। এই ম্যাচ জিতলেই সুপার 8 রাউন্ডের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। নিউ ইয়র্ক থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। শ্রীলঙ্কাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দল অনেকটাই চাপমুক্ত হয়ে নামছে গ্রুপের সবচেয়ে শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়ারা গ্রুপে নিজেদের 2 ম্যাচে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারালেও পারফরমেন্সে অতটা সাবলীল ছিল না। হাতুড়ে সিংহের মতে গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে সাউথ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে থাকবে শ্রীলঙ্কাও। We started with win. That was an important game because these 3 teams, South Africa, Sri Lanka and Bangladesh, fighting for those 2 places. And of course there's 2 other teams, Netherlands and Nepal. You can't take it lightly. বোলিংয়ে টাইগারদের পারফরমেন্স নিয়ে অভিযোগ না থাকলেও ব্যাটিং, বিশেষ করে টপ অর্ডারে রান করা দুশ্চিন্তার কারণ। ব্যাটিংয়ে ছন্দ ফিরলেই অনেক সমস্যার সমাধান মিলে যাবে মনে করেন টাইগার কোচ। Blame anybody, like it's not that it's our culture. We don't understand the value of it, and even the first 2 overs he went for runs, and I have to give credit to Shanto that to bring him back the last 2 overs and change the game. So ম্যাচের আগের দিন শেষ প্রস্তুতিতে গড় হাজির ছিলেন সাকিব, রিয়াজ, তাসকিন সহ প্রথম একাদশের
5 তারকা। ইনজুরিতে ভোগা বাঁহাতি পেসার শরীফুল নেটে দুরন্ত ছন্দে ছিলেন, তবে পুরোপুরি ফিট হয়ে তার একাদশে ফেরার সম্ভাবনা কম। অন্যদিকে দিনের শুরুতে বৃষ্টির তোড়ে ভেসে গেছে সাউথ আফ্রিকানদের শেষ দিনের অনুশীলন। 2014 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। এবার সামনে প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, ডি গ্রুপের সম্ভবত সবচেয়ে তারকাখচিত সেরা দল। তবে বাংলাদেশ দল প্রথম ম্যাচ জেতার পর আর প্রতিপক্ষকে নিয়ে ভাবছে না, ভাবছে তাদের টপ অর্ডার ব্যাটিং নিয়ে। কোচ হাতুরা সিং সহ টিম ম্যানেজমেন্টের সবাই বলছেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং যদি ছন্দে ফেরে তাহলে অপ্রতিরোধ্য হয়ে উঠবে টাইগাররা। আমরাও সেই আশায়। কেন্টাকি পার্ক, নিউ ইয়র্ক থেকে সাইদুর রহমান শামীম, চ্যানেল আই। বিশ্বকাপ নিয়ে নতুন কি কি তথ্য আছে আপনার কাছে? মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। আসলে ভারত পাকিস্তানের ম্যাচের যে রিপোর্টটি চলছিল তার সূত্র ধরে বলছে আসলে ওই গ্রুপটি কিন্তু বেশ পাকিস্তানের জন্য এখন কঠিন হয়ে গেছে। বলা যায় যে প্রায় বাদ পড়ে যাচ্ছে যদি তাদের ভাগ্য সহায়তা না করে এবং কিছু হিসেব নিকেশ না মেলে। সেটি হচ্ছে যে যদি ইউএসএ এখন ভারত এবং আয়ারল্যান্ডের সাথে যদি দুটি ম্যাচই হারে এবং পাকিস্তান যদি যে বাকি দুটি ম্যাচ সেটি যদি বড় ব্যবধানে জিতে, সেই ক্ষেত্রে একটি হিসেব নিকেশ চলতে পারে, রান রেটে তারা যেতেও পারে। তবে সেটি কিন্তু বেশ কঠিন হিসেব এবং ভারত কিন্তু প্রায় বলা যায় যে প্রায় নিশ্চিত যদি পরের দুটি ম্যাচ তুলনামূলকভাবে তাদের সহজ ম্যাচ, সেই দুটি জিতলে কিংবা একটিতে জিতলে কিন্তু তারা সুপার 8-এ চলে যাবে। তবে আজকের যে মূল আকর্ষণ আমরা যেটি নিয়ে আসলে কথা বলবো সেটি হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশের সেকেন্ড ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে। শ্রীলঙ্কার সঙ্গে দারুণ সূচনা করেছে, দুর্দান্ত জয় পেয়েছে। এখন কথা হচ্ছে যে সেই ম্যাচের যে একাদশ সেটি পরিবর্তন হতে পারে কিনা, এটি আসলে বলা মুশকিল। টিম তারা কি ভাবছে, তবে যেটি ধারণা করা হচ্ছে যে শরীফুল কিন্তু এই ম্যাচেও ইনজুরি থেকে ফিরতে পারছেন না। তো গত ম্যাচের বোলিং একাদশী হয়তো বা থাকবে, যে বোলিং ইউনিট রয়েছে। তবে সৌম্য সরকারের পরিবর্তন হবে কিনা, তার পরিবর্তে কোনো অলরাউন্ডার কিংবা কোনো স্পিনার নেবে কিনা সেটি নিয়ে আসলে আলোচনা হচ্ছে। তবে যাই হোক, যদি গত ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশ খেলতে পারে, টপ অর্ডার যদি কিছুটা রান করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই ম্যাচেও একটি দুর্দান্ত জয় আসতে পারে। তবে যদি জয় নাও হয় তাও কিন্তু বাংলাদেশে একটা দারুণ সম্ভাবনা রয়েছে। পরের দুটি ম্যাচ যদি তারা জিততে পারে তাহলে কিন্তু সুপার 8 নিশ্চিত হয়ে যাবে। মৃত্তিকা, ধন্যবাদ রাহুল। এবারে অন্যান্য সংবাদ। ভারতের নতুন জোট সরকারে 72 জন মন্ত্রী সহ শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় 30 জন মন্ত্রী, 5 জন স্বতন্ত্র দায়িত্বে ও 36 জন প্রতিমন্ত্রী রয়েছেন। এবারের মন্ত্রিসভায় 9 জন নতুন মুখ রয়েছেন, তবে কে কোন মন্ত্রণালয় পেয়েছেন তা এখনও ঘোষণা করা হয়নি। নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন অনুরাগ ঠাকুর, স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর, পার্শ্বত্তম রূপালা সহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। মোদির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ শীর্ষস্থানীয় নেতারাও যোগ দিয়েছিলেন জমকালো এই শপথ অনুষ্ঠানে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানের পর তার সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রম সিং। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পায়। আজ রাতে প্রধানমন্ত্রী ঢাকায় ফেরার কথা রয়েছে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের যে ইকোনমিক প্রবলেম ছিল সেই সময়ে, একেবারে যখন কঠিন সময় তারা পার করছিল, তখন বাংলাদেশ যে সহায়তা করেছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সাথে কৃষি ক্ষেত্রে সহযোগিতার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নারীরা স্বনির্ভর হয়ে অবদান রাখছেন গ্রামীণ অর্থনীতিতে। কেউ কেউ হয়ে উঠছেন ক্ষুদ্র উদ্যোক্তাও। আগামী 11 জুন সারা দেশে আরও 18,566টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামুনুর রশিদের ভিডিওচিত্র লালমনিরহাট থেকে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্প। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন প্রতিশ্রুতি পূরণে আশ্রয়ণ প্রকল্প 2-এর অধীনে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হস্তান্তরের জন্য প্রস্তুত 875টি ঘর। জমির মালিকানার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী হতে চেষ্টা করছেন এখানকার নারীরা। 50 জন মেয়ে আসছিলাম আমরা, সেখানকার মধ্যে আমি একাই মেশিন পাইছি, 20 গজ কাপড় দিছে, আবার 1 বছরে যা সেলাই করতে সুতা লাগে সব দিছে ওখান থেকে। স্বামী মানকঞ্জে ঢাকায় গাড়ি চালায়, ইনকাম করে, তাই নিয়ে মানকন ছেলে 4টে, স্বামী স্ত্রী মা সবাই মানে একখানে খাই। আম কাটলের গাছ লাগাইছি, ওই যে শাকসবজির গাছ লাগাইছি, তরু তরকারির গাছ লাগাইছি, দুধকষির গাছ, সেমাসের গাছ, মিট কুমড়ার গাছ। এবার লালমনিরহাট জেলার 4টি উপজেলা হচ্ছে পুরোপুরি গৃহহীন মুক্ত। আমরা তালিকা পেয়েছি বা যে পরিমাণ আমরা তথ্য পেয়েছি তার সকল ঘরেই কিন্তু ইতিমধ্যে চলে এসেছে সমাজসেবার মাধ্যমে, এবং যারা বিভিন্ন ঋণ প্রদান করতেছেন তারাও আপনার ওখানে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, নিজেরা কাজ করে ইতিমধ্যে অনেকে স্বাবলম্বী হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের পুরুষের পাশাপাশি নারীরাও চেষ্টা করছেন সংসার এবং গ্রামীণ অর্থনীতিতে স্বাবলম্বী হয়ে অবদান রাখার। লালমনিরহাটের কালীগঞ্জের মহিষামুড়ি থেকে ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। কানাডার টরন্টোতে হোপ চার্চ মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনর নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় বক্তারা বলেন, কমরেড রন শ্রমিক শ্রেণীর মুক্তির লড়াইয়ের পথ প্রদর্শক। দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে আদর্শের ঝান্ডা তুলে ধরে সামনের কাতার থেকে নেতৃত্ব দিয়েছেন হায়দার আকবর খান রন। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে শেষ মুহূর্তে কোরবানির পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক ও দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করছেন তারা। দিনাজপুরে সাদা কালো রঙের সুঠাম দেহের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে 18 লাখ টাকা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা ও দিনাজপুর থেকে শাহ আলম শাহের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সকাল থেকে রাত পর্যন্ত কোরবানির গরু পরিচর্যা করছেন মেহেরপুরের খামারিরা। জেলায় 350 বাণিজ্যিক খামার সহ প্রায় 28,000 পারিবারিক খামার গড়ে উঠেছে, যেখানে প্রস্তুত করা হচ্ছে 1,90,520টি পশু। জেলায় কোরবানির পশুর চাহিদা 90,000, বাকি 1 লাখ পশু যাবে দেশের বিভিন্ন অঞ্চলে। আমার খামারে গরু আছে 45টা গরু আছে, একটা গরু 7 লাখ 8 লাখ, কোন গরু 10 লাখ 5 লাখ টাকার গরু আছে। তো ওদের দিক থেকে 3 কোটি 3.5 কোটি টাকার দাম যদি উচিত মূল্য না পায় তো আমার খামার খুব বিশাল আকারে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। জিনিসপত্রের দাম বেশি, বিচলির দাম বেশি, সালের দাম বেশি, এবছর গরু বেশি, কিন্তু আমাদের যদি হলো নিজ যেমন না পায় তো আমাদের লস হবে। আমাদের এই খামারে মনে করেন যে এই যে গরু বাছুর আছে, সাধারণ খাবার খাওয়াই গরু বাছুর উৎপাদন করা হয়। খুব স্বাস্থ্যসম্মত গরু বাছুরগুলো কোরবানি ঈদের জন্য উপযোগী করি। 1 বছর পারলে তারপর কোরবানির সিজনে বেচতে যাই। তারপরে আমরা গরু পুষি, এখন আর খুব একটা লাভবান হওয়া যাচ্ছে না। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্যে দুর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাক দেশীয় উপায়ে প্রাকৃতিক খাবার খাইয়ে নিজের খামারে 10টি গরু লালন পালন করেন। 4.5 বছর আগে তার খামারে ফ্রিজিয়ান জাতের গাভী থেকে জন্ম নেয় রাজাবাবু। এর নাম রাখছি দিনাজপুরের রাজা, হলস্টেইন ফ্রিজিয়ান জাত। এর ওয়েট এখন 35 মণ। 4 বছর যাবত একে পালন করতেছি, দেশীয় খাবার খাওয়াই। এর দাম রাখছি 18 লক্ষ টাকা। ইতোমধ্যে খুলনা, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা এসে রাজার দাম হাঁকিয়ে যাচ্ছেন। প্রত্যাশিত দাম না হওয়ায় বিক্রি করেননি খামারি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
মেহেরপুরে সড়ক উন্নয়ন ও সম্প্রসারণ কাজের জন্য দ্বিতীয় দফায় কাটা হচ্ছে আরও ১৫০০ গাছ। মেহেরপুর, মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা মহাসড়কের পাশের এসব গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। আর এতে কয়েক মাসের ব্যবধানে সড়কের উন্নয়নে জেলার প্রায় ৪০০০ গাছ কাটা পড়ছে। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলবে বলছেন পরিবেশবিদরা। গোলাম মোস্তফার রিপোর্ট। ৯ মাস আগে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক উন্নয়ন কাজে কাটা পড়ে করুই, মেহগনি, শিমুল, বট, সেগুন, নিমসহ প্রায় ২০০০ শতবর্ষী গাছ। কয়েক মাস যেতে না যেতেই আবারও সড়ক সম্প্রসারণের জন্য ১৫০০ গাছ কাটার উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। ব্যক্তি যদি রাস্তা চলাচল করতে গিয়ে যদি গাছের সাথে ধাক্কা খায় যদি জীবন দেয়, তাহলে তো মনে হচ্ছে যে এটা অনেক একটা ক্ষতির একটা বিষয়। এই রাস্তায় যদি গাছ কাটা হয় তাহলে আমরা আবার সেই রাস্তায় বৃক্ষরোপণ আমরা করব। সবুজ ছায়াঘেরা রাস্তা এখন ফাঁকা বিরান ভূমি। গাছ কেটে ফেলায় সড়কে উত্তাপ বেড়েছে কয়েক গুণ। যে কয়টি গাছ না কাটলেই না দুর্ঘটনা কবলিত হওয়ার সুযোগ আছে, সেই গাছগুলি কাটবো এবং পরবর্তীতে বাকি গাছগুলো কাটার প্রয়োজন হলে সেগুলো দেখবো। মানুষজন এইসব মোড়ের দোকানদাররা থাকবে কথা, এই মোড়টা তো একটাই গাছ দরকার হয়, সরকার রাস্তা এমনি করুক। কাছে আকুল আবেদন, গাছগুলা যাতে না কাটা হয়, পুরাতন গাছগুলা থাকলে পারে পরিবেশের জন্য খুব ভালো হয়। গাছ কেটে ফেলায় পরিবেশ প্রকৃতি যেমন বিনষ্ট হচ্ছে, তেমনি বিনষ্ট হচ্ছে পাখির আবাসস্থল। আমার তাপমাত্রা হয়ে যেতে আমি যদি না বাঁচতে পারি, আমরা পশু পাখি জীব জন্তু আমাদের জৈবিক জীব জন্তু যদি বাঁচতে না পারে, তাহলে আমাদের যে উন্নয়নটা আমাদের পরিকল্পনা মাফিক করতে হবে এবং টেকসই উন্নয়ন করতে হবে। তবে সবুজ বেষ্টনী তৈরিতে জেলা পরিষদের সহযোগিতায় আবারও এসব সড়কের পাশে বৃক্ষরোপণে আগ্রহী বন বিভাগ। বিশেষত রাস্তা সম্প্রসারণের কাজে কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের গাছ অপসারণ করার স্বার্থেই করা হয়েছে। আমাদের বন বিভাগের নিয়ন্ত্রণাধীন যে গাছ কর্তন করা হয়েছে, তো এ যাবৎকালে প্রায় ২ কোটি টাকার মতো গাছ কর্তন হয়েছে। বৃক্ষ নিধন করে বারবার উন্নয়ন কাজ না করে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় টেকসই উন্নয়নে জোর দেওয়ার তাগিদ পরিবেশবাদীদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে খেলার খবর।